বাংলাদেশের রাস্তা কিন্তু বাংলা দিয়েই যায়, এটা কয়েক মাস আগে আমি বলে দিয়েছিলাম। আর ফাইনালি পশ্চিমবঙ্গের মাটিতে এখন বাংলাদেশকে ধ্বংস করার স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গেছে, যেখানে না কেবল কেন্দ্র সরকার স্পেশালি 5,000-এর গোয়েন্দা ফোর্সকে রেডি করছে, যারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াবে, এবং কিভাবে দেশে থাকা কয়েক কোটির বেশি বাংলাদেশি খেদানোর সাথে এবারে ভারত বাংলাদেশের কোমর ভাঙতে চলেছে। আর কিভাবে পশ্চিমবঙ্গের এই ইলেকশন ভারতের ইতিহাসের সবচেয়ে ব্রুটাল আর ঐতিহাসিক ইলেকশন হবে, যা গোটা দেশের ভবিষ্যৎ পাল্টে দেবে। এবং একে নিয়ে বাংলাদেশ কেন এত মারাত্মক আতঙ্কে ভুগছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, সবার আগে এই খবরটা দেখুন, যেখানে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো, যাকে আইবি বলা হয়, সেখানে এমার্জেন্সি বেসিসে 5,000 লোককে চাকরি দেওয়া হচ্ছে। এদেরকে স্পেশালি রেডি করা হবে কেবলমাত্র অবৈধ বাংলাদেশি, জেহাদি আর রোহিঙ্গা মুসলিমদের খুঁজে বার করার জন্য। এবং এদের এই কারণেই কিন্তু 7টা ভাষা জানতেই হবে। প্রথমত বাংলা, কারণ পশ্চিমবঙ্গের সাথেই বাংলাদেশিরা এই ভাষাতেই কথা বলে, তার সাথে নেপালি, ভুটানি, উর্দু, সাঁওতালি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেটি আর রোহিঙ্গাদের ভাষা। অর্থাৎ সহজ ভাষায় এটা বলতে পারেন যে ভারতের একটা স্পেশাল ফোর্স তৈরি করা হচ্ছে ভারতকে জেহাদি, বাংলাদেশি আর আতঙ্কবাদী রোহিঙ্গাদের হাত থেকে বাঁচানোর জন্য। এখন প্রশ্ন আসছে যে এক্স্যাক্টলি ভারত সরকারের কী প্ল্যান রয়েছে, আর হঠাৎ করে এখন 10 বছর পর সরকার এতটা অ্যাগ্রেসিভভাবে বাংলাকে টার্গেট কেন করছে? আপনাদের বুঝতে হবে যে মনে করুন আপনার ঘরের ভেতরে একটা কল খোলা আছে, আর ওখান থেকে লাগাতার জল পড়ে গোটা বাড়ি জলে ভরে গেছে। এমন অবস্থায় আপনি যতই বালতি করে করে জল বাইরে ফেলেন বা কাপড় দিয়ে জল মোছেন, আপনার মনে হয় কোনো দিন ওই জল পরিষ্কার হবে না। এর জন্য কিন্তু প্রথম ধাপ হলো ওই কলটা আগে বন্ধ করা। তারপর আপনার জন্য মেঝের জল পরিষ্কার খুব একটা মুশকিল হবে না। সেম কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য। আপনি যতই দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাটে এদের ধরপাকড়াও করেন, যতক্ষণ না এদের ভারতে ঢোকার রাস্তা বন্ধ হচ্ছে, এসব করে কোনো লাভ নেই। আর এটা কেন্দ্র সরকার খুব ভালোভাবেই জানত। এই কারণে শেষ 10 বছরে কোনো রকম অ্যাকশান এদের বিরুদ্ধে গোটা দেশে হয়নি, কারণ ওটা শুধু লোক দেখানো হতো, অ্যাকচুয়ালি কাজের কাজ কিছুই হতো না। কিন্তু এখন কি হয়, এই যে রোহিঙ্গা, বাংলাদেশ, এদের ঢোকার রাস্তাই হলো পশ্চিমবঙ্গ। এখানে ওদের সাপোর্ট রয়েছে, আর ফেক ডকুমেন্টস তৈরি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা রয়েছে। এই কারণে এরা পশ্চিমবঙ্গ থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ত। ফলে এটাকে কাউন্টার করার জন্য সরকারের কাছে 3টে প্ল্যান রয়েছে। প্রথমত বাংলাদেশ, যেখান থেকে ওরা আসে ওখানকার সরকারের সাথে চুক্তি করা, যাতে ওরা এদেরকে ফেরত নেয়। কিন্তু মুশকিল ছিল গত 10 বছরে শেখ হাসিনা আজ পর্যন্ত এত ভারতের সাহায্যের পরেও এদেরকে ফেরত নেওয়া বা বাংলাদেশের ভেতরে জেহাদিদের কাউন্টার করার জন্য কোনো রকম কাজ করেন। উল্টে ওখানকার হিন্দুদের ওপর বা মন্দিরের ওপর হামলা করিয়ে ভারতকেই ব্ল্যাকমেলিং করত, যাতে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখে। ফলে ভারত কি করে, যে মুহূর্তে আমেরিকা বাংলাদেশে ইন্টারফেয়ার করতে শুরু করে, হাসিনার ওপর থেকে সমর্থন তুলেন। আর ভারত ছাড়া স্বাভাবিকভাবে আমেরিকার বিরুদ্ধে হাসিনা সরকার বেশি দিন টিকতে পারেন। আর এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রাখবে, এক্স্যাক্টলি 5ই আগস্ট হাসিনাকে ভারত সরিয়ে নেয়। তারিখটা মনে রাখবে। এই ডেটে প্রতি বছর একটা করে বড় অ্যাকশন হয়। 370 ধারা হাঁটানো হোক, রাম মন্দির, এমনকি ভারত আরব পার্টনারশিপ, সব এই ডেটে হয়েছে। অর্থাৎ এই ডেটটা পার্টিকুলারলি ডি-র্যাডিক্যালাইজেশনের জন্য রয়েছে। আর এটা তো কোইন্সিডেন্ট নয় যে হাসিনাকেও এই সেম ডেটে ভারতে নিয়ে আসা হয়। আর হাসিনা আসার সাথে সাথে এখন ভারত আর বাংলাদেশের যা সম্পর্ক, তাতে কিন্তু ভারত বিনা বাধায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর রাস্তা পেয়ে গেছে। দ্বিতীয় প্ল্যান হলো বাংলাদেশ সরকার তৈরি। এখন বিজেপি শেষ 10 বছরে যতটা সম্ভব নিজের দ্বারা চেষ্টা করে নিয়েছে, এবং ওরা 2021-এর রেজাল্ট আর 2019-এর রেজাল্টকে ভালোভাবে অ্যানালাইজ করে আর পরবর্তী প্ল্যান শুরু করে। যেখানে পশ্চিমবঙ্গে বিজেপি আর তৃণমূলের যে ভোটারদের তফাৎ, সেটা কিন্তু খুব বেশি নেই, মোটামুটি 50 লাখের আশেপাশে। আর আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে যা তথ্য ভারত সরকারের কাছে রয়েছে, তাতে পশ্চিমবঙ্গের একটা বড় ভোটার অ্যাকচুয়ালি অবৈধ বাংলাদেশ। এই জন্যই ভারত সরকারের পরবর্তী প্ল্যান ছিল এদেরকে সরিয়েই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে।
যার দরুন শুরু করা হয় এসআইআর, যাতে অবৈধ অনুপ্রবেশকারী যে সমস্ত ভোটার রয়েছে তাদেরকে সরানো যায়। এমনটা করলেই কিন্তু ভোটের রেজাল্টই পাল্টে যায়। যেখানে ওরা এর একটা প্র্যাকটিস শুরু করে বিহারে, আর এই সমস্ত কিছু ওরা কিন্তু ভোটের আগেই করল। এর সুবিধা হলো সরকার বুঝতে পারবে গ্রাউন্ডে রিয়াকশন কি হচ্ছে, আর পলিটিক্যাল পার্টিগুলো কোথা থেকে সাপোর্ট পাচ্ছে আর ফান্ডিং আসছে। এবং বিহারে যদি দেখেন, বলা হচ্ছে যে 68 লাখের বেশি ভোটার বাদ যাবে তালিকা থেকে। এটা কিন্তু বিরাট বড় সংখ্যা। এই পরিমাণ ভোটার যে কোনো রাজ্যে সরকার গড়তে বা সরকার ভাঙতে পারে। এর মধ্যে 18 থেকে 20 লাখ মৃত ভোটার, কিন্তু তাও ভোট পড়ছিল। তার মানে কেউতেই ভোট দিয়েছে, সে অবৈধ। 26 থেকে 28 লাখ অন্য জেলা বা রাজ্যে চলে গেছে। এটা খুবই ইন্টারেস্টিং। এই যে 26 থেকে 28 লাখের সংখ্যা, এই ভোটাররাই বাংলাদেশি আর রোহিঙ্গা। এরা কি করে, মনে করুন যে আজ বিহারে ভোট, নিজেদের কার্ড ট্রান্সফার করবে ওখানে এবং ওখানে গিয়ে ভোট দেবে। এরপর বাংলায় ভোট, ওরা আবারও নিজেদেরকে ট্রান্সফার করবে বাংলাতে। আর এটা স্বাভাবিকভাবেই ওদের পক্ষে তো সম্ভব নয়, পেছনে বড় ফান্ডিং বা নেটওয়ার্ক দরকার। কেননা এগুলো এতটা সহজ কাজ নয়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছে যাওয়া, ওখানে থাকা, ভোটার চেঞ্জ করা, কাজের ব্যবস্থা করা, সব কিছু অন্য কেউ নিশ্চয়ই করে দিচ্ছে। এছাড়াও 7 লক্ষের বেশি ডুপ্লিকেট ভোটার, মানে একজনেরই 2-3 জায়গায় ভোটার আইডি রয়েছে। তো বুঝতেই পারলেন অ্যাকচুয়ালি এই অবৈধ অনুপ্রবেশকারীরা কিভাবে পলিটিক্যালি কাজ করে। এবং এটাকে কাউন্টার করতে ভারত সরকার একদম পারফেক্ট টাইম, যখন বাংলায় ইলেকশন হবে তার আগেই এসআইআরকে শুরু করেছে। এখন আপনি ভাবুন, বিহারে বিজেপি ক্ষমতাতে আছে, ওখানেও যদি 68 লাখ এই ধরনের ভোটার থাকে যারা অবৈধ, তাহলে পশ্চিমবঙ্গ, যেটা তো কেন্দ্র হলো এই বাংলাদেশি অনুপ্রবেশ আর ওদের ডকুমেন্টস তৈরির জন্য, এখানে অ্যাকচুয়ালি সংখ্যাটা 1 কোটি পেরিয়ে গেলে আমি অবাক হব না। আর স্বাভাবিকভাবে, যেটা আমি শুরুতেই বললাম, বিজেপি আর টিএমসির ভোটারের সংখ্যা অ্যানালাইজ করলে পার্থক্য 40 থেকে 50 লাখের আশেপাশে হবে। সেখানে যদি 1 কোটি ভোটার বাদ পড়ে, আশা করি বলার প্রয়োজনই নেই যে রেজাল্ট কী হবে। আর এটা কিন্তু খুবই স্ট্র্যাটেজিক্যালি করা হয়েছে। কারণ আপনাদের কি মনে হয়, এটা করার পর এর রিয়াকশান আসবে না গ্রাউন্ডে? অবশ্যই আসবে। কিন্তু এখানেও ভারত সরকারের একটা কাউন্টার প্ল্যান রয়েছে। প্রথমত, আগে যেরকম ইউনাইটেডভাবে একটা মারদাঙ্গা করা হতো, গোটা দেশে প্রোটেস্ট হতো, তা কিন্তু এবার করানো সম্ভব নয়। কারণ এর জন্য তো ফান্ডিং লাগে, আর এই ফান্ডিং আসতো বিদেশ থেকে। এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা, এরা কিন্তু অ্যাকচুয়ালি চিপ লেবার ফোর্স ছিল, যাকে নিয়ে আমি আগেও কথা বলেছি। এদেরকে অন্য দেশ থেকে বর্ডার পেরিয়ে অবৈধভাবে এই জন্যই আনা হয় যাতে কম খরচে বড় বড় কোম্পানি যারা ডিপ স্টেটের, তাদের হয়ে কাজ করানো যায়। মানে উদাহরণ হিসেবে, যদি এখানকার একটা লোকাল লোক, মনে করুন কোনো কাজ করাতে 1 লাখ টাকা দিতে হবে, সেম কাজ আপনি এই অবৈধ অনুপ্রবেশকারীদের 10,000, 5,000-এও করিয়ে নিতে পারবেন। এটা বিরাট বড় একটা ফায়দা। কিন্তু ডলারাইজেশনের পর এদের আর প্রয়োজনই পড়বে না। তো স্বাভাবিকভাবেই এদের বাঁচানোর জন্য আগের মতন বিদেশ থেকে টাকা আসবে না। দ্বিতীয় প্ল্যান হলো, পলিটিক্যাল পার্টিরা তো চুপ থাকবেন। মনে করুন যে ভোটের আগেই পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের কোর ভোটারদের মুভ করালো, দাঙ্গা তৈরি হলো। এমন পরিস্থিতিতে যদি এখানে মারাত্মক দাঙ্গা তৈরি হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতির শাসনের উপক্রম হবে। আর রাজ্য সরকার কিছুতেই এটা করতে চাইবে না। ছোটোখাটো হয়তো ক্ল্যাশ হতে পারে, কিন্তু বড় মাত্রায় গোটা রাজ্যের পরিস্থিতি বিগড়ে গেলে রাষ্ট্রপতি শাসন লাগু হবে। আর রাষ্ট্রপতি শাসনের মানে হল সরাসরি কেন্দ্রের হাতেই এই প্রশাসন আর পুলিশ চলে যাবে। তখন কিন্তু ভোট হলে খুব বেশি কিছু করা সম্ভব হবে না। এই কারণেই 10 বছর বাদে ডলারাইজেশনের পর এই সমস্ত করা হচ্ছে। আগে করলে গোটা দেশে মণিপুরের মতন অবস্থা হতো। এবারে আসি শেষ ধাপ, বাংলাদেশে খেদান। যদি সরকার পরিবর্তন হয়, তাহলে আপনারা জানেন কি হবে। আসাম, দিল্লি, গুজরাট আর উত্তরপ্রদেশের রিপিট টেলিকাস্ট হবে বাংলায়, তবে আরও বেশি মারাত্মক হারে। আর যদি তাও সরকার বদল না হয়, সেক্ষেত্রে এই যে বললাম, পুরো গোয়েন্দা ফোর্স রেডি করা হচ্ছে, ওদের পুরো টার্গেটই হবে বাংলা। এখানে স্পেশালি কোনো বড় লেভেলের অপারেশন শুরু করা হবে বাংলাদেশি আর রোহিঙ্গাদের খেদানোর জন্য। আর যেভাবে খবর দেখেন, 5,000-এর বেশি বাংলাদেশিদের জোর করে গত কয়েক মাসে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারত। সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিস ছিল যে কিভাবে এই সমস্ত কাজ করতে হবে, এটার করার পর রিয়াকশান কী হয়।
ফলে আশা করি বলার প্রয়োজনই নেই, বিনা কিছু বলে ভারত সরকার তলায় তলায় পুরো প্ল্যান আর কাজ শুরু করে দিয়েছে। এবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আচমকায় পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে বাংলাদেশ এতটা ভয় কেন পাচ্ছে? পশ্চিমবঙ্গে যখন অ্যাকচুয়াল অ্যাকশন হবে, তারপর গোটা দেশ থেকে বাংলাদেশে আর রোহিঙ্গাদের ধরে এনে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন সীমান্ত দিয়ে মেরে ধরে তাড়ানো হবে। যেহেতু বাংলাদেশ সম্পর্ক ভারতের সাথে খারাপ করে ফেলেছে, সেক্ষেত্রে ভারত তো ওদের কথা শুনবে না, এখানে কোনো ডিপ্লোমেসি কাজেই আসবে। আর যদি কোনো নতুন সরকার আসে বাংলাদেশ, ওরা ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে চায়, তাহলেও কিন্তু ওদের ওপর দেওয়া সমস্ত প্রতিবন্ধকতা তোলার জন্য ভারত ওদের সামনে ডিমান্ড রাখবে, অফিসিয়ালি একটা করিডোর বানিয়ে ভারত থেকে এই সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত নাও, না হলে যেমন চলছে চলতে দাও। কিন্তু বাংলাদেশের জন্য মুশকিল হলো, মেজরিটি যারা ভারতের রয়েছে এরা বহু বছর আগে এসেছে, এদের এক একজনের 10 থেকে 15টা বাচ্চাও রয়েছে, তো টোটাল এদের সংখ্যা 10 কোটি পর্যন্ত হতে পারে, এটা আনুমান। এখন বাংলাদেশের জনসংখ্যায় অলরেডি 14-15 কোটির আশেপাশে, এটা কিন্তু ওভার পপুলেশন ওইটুকু দেশের জন্য। এত পপুলেশনে সামলানো মুশকিল হচ্ছে। এর ওপর জাস্ট ভাবুন, আরও 10 কোটি পপুলেশন যদি ভারত জোর করে ঢুকিয়ে দেয়, তাহলে বাংলাদেশের অবস্থা কী হবে? কোনো সরকারের পক্ষে এটাকে সামাল দেওয়া এক কথায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর দেশ বাঁচানো ভুলেই যায়, দেশের ভেতরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কারণ এত পরিমাণ পপুলেশনকে রাখার জন্য বা ওদের পালন করার জন্য না খাওয়ার ব্যবস্থা রয়েছে, না থাকার ব্যবস্থা রয়েছে। আর এমন পরিস্থিতিতে অরাজকতা তৈরি স্বাভাবিক। এই জন্যই বাংলাদেশে পশ্চিমবঙ্গের এই ইলেকশন নিয়ে মারাত্মক চিন্তাই রয়েছে। যদি সরকারের প্ল্যান সফল হয়, তাহলে তো বাংলাদেশের দিন শেষ বলতে পারে।